দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানের শুরুতেই খ্রিস্টান সম্প্রদায়ের সবাইকে বড়দিনের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আর কিছুক্ষণ পরেই বড়দিন শুরু হবে এবং আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন সহ অন্যান্য যারা এই বিশেষ দিবস তাদের জন্য আমরা সবার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, আজকে কী কী বিষয়ে আলোচনা করব তা জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে উইকেন্ডে 3 থেকে 6 ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা আছে নিউ ইয়র্ক সিটিতে, যদিও এটাকে হোয়াইট আপনার ক্রিসমাস বলা হচ্ছে না। এবার ইমিগ্রেন্টদের সন্তানদের বিরুদ্ধে অবস্থান কেন ট্রাম্প প্রশাসনের, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। দেশে ফিরছেন তারেক রহমান, কি পরিবর্তন আসতে পারে বাংলাদেশের রাজনীতিতে, অথবা তার এই যে আগমন বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের তাৎপর্য বহন করবে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আনডকুমেন্টেড যারা, তাদের ড্রাইভিং লাইসেন্সের যে প্রোগ্রাম ছিল, এটাকে বলতে গ্রিন লাইটস, নিউ ইয়র্কে গ্রিন লাইটস কর্মসূচি চালু রাখার পক্ষে আদালত রায় দিয়েছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য খুব বিব্রতকর। এই বিষয়টি আজকে জানবো আমরা। এবং বাল্টিমোরে আনডকুমেন্টেড ড্রাইভারকে আইস গুলি চালিয়েছে এবং তিনি আহত হয়েছেন। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট নিউজ। আমার মনে হয় আমাদের শ্রদ্ধা নাজমুল সাহেব উনি আছেন, উনি আজকে আলোচনাও করতে পারেন এটি। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বুধবার ডিসেম্বর মাসের 24 তারিখ। আসলে আজকে খ্রিস্টান সম্প্রদায়ের অত্যন্ত পবিত্র দুটি দিনের একটি, আজকে ক্রিসমাস ইভ, কিছুক্ষণ পরেই বড়দিনের প্রার্থনা শুরু হবে এবং আগামী কাল 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন। খ্রিস্টান সম্প্রদায়ের সব থেকে গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন, যেটি তারা খুব আনন্দের সাথে উদযাপন করে থাকে। এবং যদিও বরাবরের মতোই তারা অপেক্ষা করে থাকে হোয়াইট ক্রিসমাস, সেটি কিন্তু নিউ ইয়র্কে আগামীকাল সম্ভব হচ্ছে না। তাহের একটু আগে অবশ্য জানিয়েছেন আপনাদের শুক্রবার সম্ভাবনা রয়েছে 3 থেকে 6 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের। তবে ক্রিসমাসের দিন যে তুষারপাত হওয়াটাকে খুব অপেক্ষায় থাকেন সারা বছর ব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে যে সমস্ত অঞ্চলে তুষারপাত ঘটে থাকে। কিন্তু দুর্ভাগ্য নিউ ইয়র্কবাসীর, এবার নিউ ইয়র্কে কোনো তুষারপাত হচ্ছে না ক্রিসমাসের দিন। দেখ, আমার মনে আছে নিউ ইয়র্কের দীর্ঘ দিনের জীবনে আমি দেখেছি 3 থেকে 4 বার আমি হোয়াইট ক্রিসমাস প্রত্যক্ষ করেছি। এবং একটা ক্রিসমাস ইভে খুব সম্ভবত মাসে জয়েন করার জন্য আমি মিডটাউন ম্যানহাটনের সবচেয়ে বড় যে গির্জাটি রয়েছে সেখানেও গিয়েছিলাম রাত্রে 12টার কিছুক্ষণ আগে। সেটিও অনেক আগে, সেটি খুব সম্ভবত 85 সাল কি 87 সাল হবে হয়তো। যাই হোক, খ্রিস্টান সম্প্রদায় যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপিত হতে যাচ্ছে। এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে এবং সারা বিশ্ব জুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো আজ, আগামীকাল এবং পরশুদিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বন্ধ থাকবে। বুধবার হচ্ছে ক্রিসমাস ইভের কারণে, বৃহস্পতিবার ক্রিসমাস উদযাপনের জন্য বরাবরই এটি সরকারি ছুটির দিন থাকে, ফেডারেল ছুটির দিন। এবং শুক্রবার দিন সাধারণত অন্যান্য প্রেসিডেন্টরাও অতীতে 2 দিন ছুটি দিয়েছেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবার 3 দিন দিচ্ছেন। এবং যেহেতু ক্রিসমাসটি বৃহস্পতিবার পড়েছে, শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ছুটির নির্দেশ দিয়েছেন। ক্রিসমাসের পরবর্তী দিন হিসাবে শনিবার, রবিবার এমনিতেই ছুটির দিন, টানা 5 দিনের ছুটি পাচ্ছেন ফেডারেল কর্মচারীরা। তবে সবাই কিন্তু নয়। জরুরি সার্ভিসে যে সমস্ত ফেডারেল কর্মচারীরা কাজ করেন, তার মধ্যে একটি হচ্ছে অন্যতম, আপনারা সবাই হয়তো জানেন, সেটি টিএসএ, সেটিও থাকবে। এবং আজ অনেকেই আমাকে ফোন করেছেন যে আইস অফিস বন্ধ থাকবে কিনা ক্রিসমাসের দিন, কিংবা ইমিগ্রেশন অফিসার 3-4 জন আমাকে প্রশ্ন করেছেন। আমি জানি না প্রশ্নটার হেতুটা কি। তবে ফেডারেল অফিস ছুটি থাকে, কিন্তু কিছু কিছু কার্যক্রম তারা অব্যাহত রাখে, সেটি হচ্ছে বলতে পারি। তবে নির্দিষ্ট করে আইস কর্তৃপক্ষ কখন অভিযান চালাবেন কিংবা আদৌ চালাবেন কিংবা এই বিষয়ে আগাম কোনো ধারণা দেওয়া সম্ভব না। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আজকে ডিপার্টমেন্ট অফ জাস্টিস জানিয়েছে যে যদিও কংগ্রেস তাদের যে নির্দেশ দিয়েছিল এবং যে তারিখের মধ্যে জেফ্রি এপিস্টেইন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সবচেয়ে আলোচিত, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসেই বলা যায় সবচেয়ে আলোচিত যৌন কেলেঙ্কারি যে
ফাইলস গুলো ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছে গিয়েছে তদন্তের কারণে, সেই ফাইলগুলো কংগ্রেস জনসাধারণের সামনে মুক্ত করে দেওয়ার যে নির্দেশ দিয়েছে তার সময়সীমা পেরিয়ে গেছে অবশ্য। কিন্তু ইতিমধ্যে তারা বেশ কিছু ফাইল প্রকাশও করেছেন, কিন্তু আজকে তারা জানিয়েছেন তাদের কাছে আরো 1 মিলিয়নেরও বেশি ডকুমেন্ট রয়ে গেছে, এবং এগুলি প্রত্যেকটি ডকুমেন্ট যাচাই বাছাই করে আইনজীবীদের মাধ্যমে, আইনজীবীদের পরামর্শ নিয়ে, যাতে প্রকাশিত ডকুমেন্টে কারো ব্যক্তিগত তথ্য ফাঁস না হয়ে পড়ে, কিংবা যাদের কোনো তথ্য তারা এখনো অপ্রাপ্ত বয়স্ক কিংবা অপ্রাপ্ত বয়স্কের সময় তাদের কোনো ছবি প্রকাশিত যাতে না হয়ে পড়ে, সেই বিষয়টার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং সেই কারণেই যে যাচাই বাছাইয়ের জন্য এই সময়টা বিলম্বিত হচ্ছে। তবে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা এই চূড়ান্ত সবগুলো দলিল, তারা যেগুলো সাউদার্ন ডিস্ট্রিক্ট, নিউ ইয়র্কের যে ফেডারেল কোর্টটি রয়েছে সাউদার্ন ডিস্ট্রিক্ট এবং এফবিআই এর কাছ থেকে তারা প্রায় এই ফাইলগুলো পেয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আইসি ডিটেনশন। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করার পর সবচাইতে যে কর্মসূচিটিকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে যারা বৈধভাবে বসবাসের অনুমতি নেই, কিংবা যারা বসবাস করার জন্য, যারা যুক্তরাষ্ট্রের ভিসা ওভারস্টে করেছেন, কিংবা বিভিন্ন ধরনের অপরাধের সাথে লিপ্ত রয়েছেন, কিংবা অভিযুক্ত হয়েছেন, কিংবা যাদের অনেকদিন বিভিন্ন ইমিগ্রেশন সুযোগ সুবিধার আবেদন খারিজ হয়ে গেছে, নাকচ হয়ে গেছে, তারা এখনো অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, এই সমস্ত ব্যক্তিবর্গকে, অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া, সেটি মূলত আইসের, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের ডিপোর্টেশন প্রক্রিয়া। সেই প্রক্রিয়াকে জোরদার করার জন্য বিগ বিউটিফুল বিলে প্রায় $174 বিলিয়ন হোমল্যান্ড সিকিউরিটিকে অতিরিক্ত প্রদান করা হয়েছে এবছর, যারা তাদের তাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে অতীতে যখন কাউকে গ্রেপ্তার করা হতো এবং সে যদি যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশ করতো, অর্থাৎ ভিসা ওভারস্টে কিংবা অন্য কোনো ভাবে প্রবেশ করতো, স্টুডেন্ট ভিসা নিয়ে, তাদের যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো সিভিল কেস জটিলতা থাকতো, সাধারণ ওভারস্টে কিংবা অন্যান্য কারণে, তাদেরকে গ্রেপ্তার করার পর জামিনে ছেড়ে দেওয়া হতো। কিন্তু এখন আর সেটি হচ্ছে না। এখন জামিনের ব্যাপারটি এতটাই কঠিন হয়ে গিয়েছে যে অতীতে যারা যুক্তরাষ্ট্রে আহ, বৈধভাবে এসে ওভারস্টে করতো তারা, এবং যারা বৈধভাবে প্রবেশ না করেও সীমান্ত দিয়ে কিংবা অন্য কোনো ভাবে আনইন্সপেক্টেড, অর্থাৎ ইমিগ্রেশন অফিসারদেরকে ফাঁকি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে গেছেন, তাদের যে পরিণতি, একই পরিণতি এখন বর্তমানে বলা যায়, যারা ভিসা নিয়ে এসেছেন কিংবা যারা ভিসা নিয়ে আসেননি। সেই জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আইস কর্তৃপক্ষ এবং আপনার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যুক্তরাষ্ট্রের জেলখানার আয়তন বাড়ানোর চেষ্টা করছে, এবং ইতিমধ্যেই তারা বেশ কয়েকটি স্টেটে জেলখানা নির্মাণও করেছে এবং প্রাইভেট কন্ট্রাক্টরদের কাছে জেলখানার দায়িত্ব হস্তান্তর করেছে। কিন্তু এত পর্যাপ্ত পরিমাণ অভিবাসীকে আটক করে রাখা যাচ্ছে না, সেই জন্য ট্রাম্প প্রশাসন আরো 80,000 সজ্জার বিভিন্ন স্টেটে যে সমস্ত গুদামগুলো রয়েছে, যেগুলোকে আমরা ওয়্যার হাউস বলে থাকি আমেরিকাতে, সেই ওয়্যার হাউস গুলো যেগুলো খুব কম ব্যবহৃত হচ্ছে, সেই ওয়্যার হাউসের মালিকদের কাছ থেকে কোটেশন নেওয়া হচ্ছে যে তারা যদি তাদের ওয়্যার হাউস গুলোকে সীমিত সময়ের জন্য হলেও আহ, আহ, অভিবাসীদের ডিটেনশনে রাখার ব্যবস্থা করে, তাহলে এটি তাদের ক্ষেত্রে নতুন এক ধরনের ব্যবসার সুযোগ সৃষ্টি হতে পারে। এই কারণেই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে প্রায় 80,000 নতুন সজ্জার, সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে অবশ্য, আর সেখানে রাখা রাখার জন্য এই ওয়্যার হাউস গুলো ব্যবহার করা হবে। এবং ইতিমধ্যেই এই ধরনের ড্রাফট রেজুলেশনের খবর, প্রস্তাবনার খবর ইতিমধ্যেই বিভিন্ন সংবাদপত্রে আজকে প্রকাশিত হয়েছে। তাহের একটু আগে আপনাদের জানিয়েছে মেরিল্যান্ডে একজন অভিবাসী আইস কর্তৃক গুলিবিদ্ধ হয়েছেন। হ্যাঁ, এটা সত্যি। তিনি তাকে আইস গুলিবর্ষণ করেন, তিনি আহত হয়েছেন। তবে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনো তার পরিবারবর্গ কিংবা অন্য কারো পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। শুধু মানবিক অধিকার রক্ষায় যারা সোচ্চার তারা বলেছেন যে আইস কর্তৃপক্ষের একজন কর্মকর্তার হাতে গুলিবিদ্ধ হয়েছেন একজন অভিবাসী ম্যারিল্যান্ডে। কিন্তু ম্যারিল্যান্ডে আরেকটি ঘটনা ঘটেছে গত ডিসেম্বর মাসের 11 তারিখ, খুব সম্ভবত 11 তারিখে। সেখানে একজন যুক্তরাষ্ট্রের নাগরিককে আইস কর্তৃপক্ষ গ্রেফতার করেছে এবং গ্রেফতার করে তাকে ডিটেনশনে পাঠিয়েছে। 22 বছর বয়স্ক আহ আহ, বয়স্ক
মহিলা তাকে তাকে গ্রেপ্তার করেছে এবং তার আইনজীবীরা জানিয়েছেন যে সে মহিলা তার নাম হচ্ছে আহ, আহ, তিনি তার আইনজীবী, তার নাম হচ্ছে ডালি কনসুয়েলো দিয়াজ মোরালেস, 22 বছর বয়স্ক। আর তাকে তার আইনজীবীরা জানিয়েছেন, ডিসেম্বর 14 তারিখ তাকে গ্রেপ্তার করেছে বাল্টিমোরে। তার আইনজীবীরা জানিয়েছেন যে সে আমেরিকান নাগরিক। কিন্তু কেন তাকে গ্রেপ্তার করা হলো এই বিষয়টি তার আইনজীবীরা পরিষ্কার করেছেন বিভিন্ন মিডিয়ার কাছে। তারা বলেছেন যে যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তার সাথে কোনো পরিচয়পত্র ছিল না, এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ডিটেনশনে পাঠিয়ে দেয় এবং তাকে বলে, তাকে ডিপোর্টেশনের জন্য তার প্রক্রিয়া শুরু করে, ডিপোর্টেশন প্রক্রিয়া। কিন্তু সেই সময় তার আইনজীবীরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে সে যে মেরিল্যান্ডের একটি হসপিটালে জন্মগ্রহণ করেছিল সেই জন্ম সার্টিফিকেট এবং মেরিল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্ট যাদের কাছে সেই তথ্যটি পাঠায়, এবং এই প্রাসঙ্গিক আরো বেশ কিছু কাগজপত্র পাঠায়, যখন তার আইনজীবীরা বলে যে তাকে আটক করাটা বেআইনি। তবে বিচারক কাগজপত্র দেখে জানিয়েছেন যে তাকে তার এই কারণ যুক্তরাষ্ট্রে কেউ যদি সিটিজেনশিপ দাবি করে, তাকে সিটিজেনশিপের প্রমাণ করাটার দায়িত্বটা যদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ডিপোর্টেশন প্রসিডিংস নিয়ে যায়, তাহলে সেটি বিচারক চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। এবং বিচারক সিদ্ধান্ত দিয়েছেন যে তাকে তার কেস শেষ না হওয়া পর্যন্ত যেন যুক্তরাষ্ট্রে তাকে ডিপোর্ট না করা হয়। মোরালিসের আইনজীবীরা জানিয়েছেন সে জন্মের পর 22 বছর বয়স, জন্ম বয়স তার, কিন্তু তার বয়স যখন 9 বছর কিংবা 8 বছর একটু বেশি, তখন সে পরিবারের সাথে থাকার জন্য মেক্সিকো চলে যায় এবং 13 বছর সেখানে থাকার পর মেক্সিকো থেকে ফিরে আসে। ফিরে আসার পরেই তাকে, তবে সে কিভাবে ফিরে এসেছে, যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়ে নাকি বার্থ সার্টিফিকেট নিয়ে, সেই বিষয়টা ওইসব আইনজীবী পরিষ্কার করেননি। তবে তারা বলেছেন যে সেই সময় যে মেরিল্যান্ডের কোর্টে প্রিন্স জর্জ কাউন্টি হাসপাতালে সে জন্ম নিয়েছিল, সেই বার্থ সার্টিফিকেট এবং সেই সময় আরো কিছু প্রাসঙ্গিক ডকুমেন্ট তারা জমা দিয়েছে। এখন বিচারক সিদ্ধান্ত নেবেন তার এই ডকুমেন্ট গুলো সঠিক কিনা, যাচাই বাছাই করার পর যদি সব বিচারক সঠিক মনে করেন তাহলে তার নাগরিকত্বের অনুযায়ী তিনি মুক্ত হবেন। আর যদি সেটি প্রমাণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কি হবে এখনো বলা মুশকিল। তবে অপেক্ষা থাকে, এই এই ধরনের এই কেস প্রথম যাকে একজন নাগরিককে গ্রেপ্তার করে আইস কর্তৃপক্ষ বলছে সে নাগরিক নয়, সে অবৈধ অভিবাসী, কিন্তু তার আইনজীবীরা বলছে সে যুক্তরাষ্ট্রের নাগরিক। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এর সেক্রেটারি যিনি রবার্ট কেনেডি জুনিয়রের কর্মকাণ্ডের সমালোচনা করায় আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, যারা শিশু কিশোরদের বিভিন্ন চিকিৎসার বিষয়ে আহ, দেখভাল করে থাকে, চিকিৎসকদের তদারক করে থাকে, বিভিন্ন গবেষণা ক্ষেত্র প্রস্তুত করে, গবেষণা কর্ম তহবিল জুগিয়ে থাকে, সেই আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর $12 মিলিয়ন গ্র্যান্ট ছাঁটাই করে নিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে যেহেতু একাডেমি আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর কর্মকর্তারা হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস এর যিনি দায়িত্ব রয়েছেন সেক্রেটারি রবার্ট জুনিয়র, RFK জুনিয়রের সমালোচনা করেছেন, সেই জন্যই তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা, পেডিয়াট্রিক্স আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করেছে। তবে ইতিমধ্যে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এই কাটছাঁটের অভিযোগে মামলাও দায়ের করেছে। নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে বলে আজকে দাবি করেছেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার জেসিকা টিশ। তিনি আজকে জানিয়েছেন যে গত বছরের এই সময়ের তুলনায় 2021 সালের এই সময়ের তুলনায়, অর্থাৎ গত 4 বছর পর নিউ ইয়র্ক সিটিতে শুটিং এর ঘটনা অর্থাৎ গুলিবর্ষণের ঘটনা 1000-এর মতো কমে গিয়েছে। এবং তাতে তিনি বলেছেন এবং তিনি এও বলেছেন যে গত বছরের তুলনায় আরো 235টি কমেছে। 2021 সালের তুলনায় আহ, আহ, দুই হা- 2021 সালের তুলনায় কমেছে 1000-এর মতন, এবং গত বছরের এই সময় তুলনায় কমেছে 235টির মতন। অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে ধীরে ধীরে প্রতি বছরই নিউ ইয়র্ক সিটিতে এই গুলি বর্ষণের ঘটনা হ্রাস পাচ্ছে। তবে এর পাশাপাশি এরিক অ্যাডামসও আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তার ভূমিকার কথা, তার প্রশাসনের ভূমিকার কথা
তার বিদায় বেলায় বেশ জোর দিয়ে বলার চেষ্টা করছেন। যদিও নিউ ইয়র্ক টাইমস তার বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করে কয়েকটি বিষয়ে তার ব্যর্থতার কথাও বলেছে। বিশেষ করে নিউ ইয়র্ক সিটির আর্থিক অবস্থার উন্নয়নে, নিউ ইয়র্কবাসীর আর্থিক অবস্থার উন্নয়নে মেয়র সফল হননি। কিন্তু মেয়র এরিক অ্যাডামস আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাবেন বলে ৪ বছর আগে দায়িত্ব নেওয়ার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি পালন করতে অনেকটাই সফল হয়েছেন। এটি হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের ভাষ্য। এবং তিনি বলেছেন যে তিনি মেয়র এরিক অ্যাডাম ৪ বছর আগে প্রতিশ্রুতি দিয়েছেন যে নিউ ইয়র্ক শহরে অপরাধের প্রবণতা কমানোর চেষ্টা করবেন এবং তিনি সফল হবেন। তিনি সফল হয়েছেন এবং তার কারণ অপরাধের ঘটনা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। নিউ ইয়র্ক টাইমস এই তথ্যটি দিচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করলাম সেটি হচ্ছে যে অর্থনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক সুযোগ সুবিধার ক্ষেত্রে মেয়রের ভূমিকা তেমন জোরালো ছিল না। অনেক ক্ষেত্রে সেটি নিউ ইয়র্কবাসীর জন্য কোনো কল্যাণ বয়ে আনেনি। তবে মেয়র আরেকটি কথা তারা অবশ্য বলেছে যে মেয়র তার মেয়াদের প্রায় ২য় বছরের শুরুতেই বিভিন্ন ধরনের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এমনকি ফেডারেল মামলারও তিনি অভিযুক্ত হয়ে যান। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন তার সেই মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু সেই মামলার কারণে তার পক্ষে ২য় বারের মতো মেয়র হওয়ার বিষয়টি একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। এবং শেষ পর্যন্ত তিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে অংশ নেননি। চূড়ান্ত নির্বাচনে নভেম্বরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছিলেন নির্বাচন করবেন, কিন্তু তাও তিনি করতে পারেননি। এবং তার জনসমর্থন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। যদিও নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তার পরিস্থিতির উন্নয়নে তার বিশেষ ভূমিকা ছিল। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম সমকামী মহিলা হিসেবে ফায়ার কমিশনারের দায়িত্ব পাচ্ছেন যিনি ২ বছর আগে ফায়ার ডিপার্টমেন্ট থেকে অবসর নিয়েছিলেন, সেই লিলিয়ান বংসিনোর। সেই লিলিয়ান বংসিনোর যিনি নিউ ইয়র্ক সিটির প্রথম মহিলা ফায়ার কমিশনার, যিনি ইএমএস, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের জন্য সার্টিফিকেট প্রাপ্ত, তাকে মেয়র জোহরান মামদানি নিয়োগ দিয়েছেন নিউ ইয়র্ক সিটির ফায়ার কমিশনার হিসেবে। জানুয়ারি ১ তারিখ তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। এবং তিনি আহ, সমকামী এবং ইহুদি সম্প্রদায়ের বেশ কাকতালীয় ব্যাপার। একজন সমকামী এবং ইহুদি, তিনি এই ইহুদি সম্প্রদায়ের মানুষ, তিনি দায়িত্বভার করছেন ফায়ার কমিশনার। মেয়র জোহরান মামদানি এ পর্যন্ত ৩ জন ইহুদি সম্প্রদায়ভুক্ত মানুষকে নিউ ইয়র্ক সিটির প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। বাজেটে দিয়েছেন লেডি লিভাইনকে এবং পুলিশ কমিশনার হিসেবে জেসিকা টিসকে তিনি তার দায়িত্ব পালন অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন এবং জেসিকা টিস সেই দায়িত্বটি পালন করছেন। যদিও নিউ ইয়র্ক সিটির ইহুদি সম্প্রদায়ের মধ্যে মেয়র নির্বাচনের সময় বিরোধিতা প্রবল ছিল, কিন্তু নির্বাচনের পর সেই বিরোধিতা প্রশমনে মেয়র মেয়র ইলেক্ট পরবর্তী মেয়র জোহরান মামদানি ব্যাপক ভূমিকা রেখেছেন। তার ট্রানজিশন টিমও ব্যাপক ভূমিকা রেখেছেন এবং তিনি ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবর্গের সাথে প্রায়শই সাক্ষাৎ করছেন, তাদের অনুষ্ঠানে যাচ্ছেন, এমনকি হানুকাও উদযাপন করেছেন জোহরান মামদানি। অর্থাৎ তিনি মুসলিম মেয়র হিসাবে নির্বাচিত হলো। তার মেয়র নির্বাচনের সময় তাকে মুসলিম মেয়র বলা হলেও পরবর্তীতে তিনি সকল ধর্মের সাথে সম্প্রীতিমূলক আচরণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং নিউ ইয়র্ক টাইমস সহ আরো একাধিক সংবাদপত্র, বিশেষ করে নিউ ইয়র্ক পোস্ট বলেছে যে আগামী দিনগুলিতে মেয়র দায়িত্ব পালনে তার সাফল্যের অনেকটাই নির্ভর করবে নিউ ইয়র্ক শহরের, নিউ ইয়র্ক সিটির ইহুদি সম্প্রদায়ের সাথে তার সম্পর্কের ব্যাপারটি। সেটি এখন মূলত দেখার বিষয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে আপনারা যারা এয়ারপোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, আর যারা এখনো যান নিউ ইয়র্ক সিটির, আর ৩টি এয়ারপোর্ট, ২টি নিউ ইয়র্ক সিটি, আরেকটি নিউ ইয়র্ক সিটির বাইরে, ৩টি পোর্ট অথরিটি অফ নিউ ইয়র্ক আর নিউ জার্সি দ্বারা পরিচালিত জেএফকে এয়ারপোর্ট, লাগুয়ার্ডিয়া এয়ারপোর্ট এবং নিউ ইয়র্ক এয়ারপোর্ট, এই ৩টি এয়ারপোর্টের ট্যাক্সি ভাড়া ন্যূনতম $১০০ কিংবা তার থেকে কম ছিল, গড়পড়তা $১০০ পড়ে যায়। কিন্তু আগামী মাস থেকে এটি আরো সামান্য বৃদ্ধি পাওয়ার আহ প্রবল সম্ভাবনার কথা পাওয়া গিয়েছে। আজকে একাধিক সংবাদ মাধ্যমে তারা বলেছেন যে এর কারণটি হচ্ছে, যদিও খুব অল্প বাড়ানো হচ্ছে যে এয়ারপোর্টের ড্রপ অফ এবং পিক আপ ফি। আপনারা জানেন প্রত্যেক গাড়ি যে সমস্ত যাত্রীদের যখন ড্রপ করে তখন একটি চার্জ করা হয় এবং যখন পিক আপ করে তখন একটি চার্জ করা হয়। সেই চার্জের ফিটি বাড়িয়ে দিচ্ছে পোর্ট অথরিটি এবং ইউবার এবং লিফট ড্রাইভার সহ অন্য যারা রাইড শেয়ার যারা রয়েছেন তাদেরকে এই মূল্যটি পরিশোধ করে, এমনকি ইয়েলো ক্যাবকেও পরিশোধ করতে হয় দেখা যাচ্ছে। এবং তার ফলে এই বিষয়টি আরো একটি বিষয় যেটি সেটি হচ্ছে মূলত পোর্ট অথরিটি
প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এয়ারপোর্টে সড়কের ব্যাপারে ব্যস্ততা কমিয়ে আনার জন্য যত কম সংখ্যক ট্যাক্সি সেখানে পাঠানো যায় বিভিন্নভাবে তারা এই চেষ্টাটি করে যাচ্ছে এবং বিভিন্ন রকমের পাবলিক ট্রান্সপোর্টেরও তারা ব্যবস্থা করছে। কিন্তু তা সত্ত্বেও তারা ফি বাড়িয়ে দিচ্ছে এবং সেই ফিটি দেখা যাচ্ছে এখন বর্তমানে একটি ট্যাক্সি একজন যাত্রীকে পিকআপ করতে গেলে অতিরিক্ত $1.75 দিতে হয় এয়ারপোর্ট অথরিটিকে এবং 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 এই ৩ টি বিমানবন্দরে। বাট এটি উবারস, লিফট এবং ব্লাক কার যারা রয়েছে তাদের লিমোজিন যারা তাদেরকে দিতে $2.৫ করে এবং এই প্রতিটি এয়ারপোর্ট পিকআপের জন্য এবং ড্রপের জন্য তাদেরকে দিতে হয়। কিন্তু এটি বৃদ্ধি পাচ্ছে মার্চ মাসে ২৫ সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে। ইয়েলো ক্যাবের পিকআপের দাঁড়াবে $2.৫ মার্চ মাস থেকে প্রতিটি ইয়েলো ক্যাবের এয়ারপোর্ট প্যাসেঞ্জার পিকআপে এবং পিকআপ ড্রপ অফ অন্য যারা লিফট আর উবার এবং রাইড শেয়ার কোম্পানি রয়েছে তাদের জন্য পিকআপ এবং ড্রপ অফ দুটোই বৃদ্ধি পাবে $5 করে এবং যদিও নিউ ইয়র্ক সিটির $2.৫ বৃদ্ধি পাচ্ছে, গড়পড়তা $5 বৃদ্ধি পাচ্ছে উবার আর লিফটের জন্য। তবে দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি এই মুহূর্তে $7 প্রতিটি ড্রপ এবং পিকআপের জন্য রাইড শেয়ার কোম্পানিগুলোকে এবং সেটি ২০২৩ সাল থেকে কার্যকর $60। আর বস্টনের লোগান এয়ারপোর্টে তারাও ফি বাড়িয়েছে। তবে তারা $7.50 করার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত $5.50 তারা চুক্তিবদ্ধ হয়েছে বিভিন্ন রাইড শেয়ার কোম্পানি এবং ট্যাক্সি অথরিটির সাথে। আপাতত এখানে শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজবুল হাসান, থ্যাংক ইউ। আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ নিউজ আপডেট দেওয়ার জন্য। দর্শক আমাদের সাথে আছেন যেন হাসান ফেরদৌস, নাজবুল হাসান তো আছেনই এবং নাজবুল হাসান আজকে যদি আপনি থাকেন একটু আমরা আলোচনা করব। তারেক রহমান সাহেব দেশে আসছেন এবং আমাদের লাইভ ফিড আছে, আমি দেখতে পাচ্ছি, আমরা দেখব লাইভ ফিডে কী হচ্ছে এবং এটা আলোচনা করবো। বাট একটু আগে জেনে নেই সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, আপনি তো জানেন যে গ্রিন লাইট যে বিল, যে বিলের মাধ্যমে আনডকুমেন্টেড যারা নিউ ইয়র্কের ছিল তাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হতো এবং এটা ট্রাম্প প্রশাসন চাচ্ছিল এটা বন্ধ করে দিতে। আজকে কোর্ট রায় দিয়েছে এর পক্ষে। এক্স্যাক্টলি নিউজটা কি? প্যানেলে যারা রয়েছেন ধন্যবাদ এবং বড়দিনের শুভেচ্ছা। জি, ঠিকই বলছেন আপনি যে এটা একটা খুব আলোচিত একটা ঘটনা ছিল যে গ্রিন লাইট আইন যেটা ফেডারেল সরকার যে উদ্যোগ নিয়েছিল সেটা ফেডারেল আদালত বাতিল করে দিয়েছে এবং এই প্রেক্ষাপটে যেটা বলছেন যে আমরা জানি যে ট্রাম্পের বিভিন্ন উদ্যোগ বিভিন্নভাবে অভিবাসীদের দমানো বা দেশ ত্যাগের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বাট যখন এই আইনটা করা হয় বিশেষ করে নিউ ইয়র্কের জন্য, যে যাদের কোনো প্রবলেম নাই এবং যারা ড্রাইভিং লাইসেন্স করতে চায় এবং ড্রাইভিংটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে নিউ ইয়র্কের জন্য বা অন্য স্টেটের জন্য, আমেরিকায় যারা আমরা বসবাস করি, এবং তাদের জন্য এই আইনটা করা হয়েছিল যে ওটা পরিচয়পত্রটা থাকলে আপনার লাইসেন্স যেভাবে নেওয়া যায় সেভাবে নেওয়ার ডিএমভি পরীক্ষা টরীক্ষা দিয়ে আপনি লাইসেন্স দিতে পারবেন। সেটাই বন্ধ করার জন্য ফেডারেল সরকার উদ্যোগ নিয়েছিল। কিন্তু আজকে যে আলবেনিয়া আদালত ফেডারেল জাজ বিচারক এম নারদাচ্ছি তিনি এটা নাকচ করে দিয়েছেন এবং সেখানে বলা হয়েছে যে এই আইনের দ্বারা যেটা করা হয়েছিল এতে ফেডারেল সংবিধান বা অভিবাসীদের আইনের কোনো লঙ্ঘন করে না এবং এটা বহাল থাকতে পারে। এবং সেই ক্ষেত্রে আমাদের যে নিউ ইয়র্ক স্টেটের যে অ্যাটর্নি জেনারেল রয়েছেন লেটিশিয়া জেমস, তিনি বলেছেন এই আইন দ্বারা নিউ ইয়র্কবাসীদের অধিকার রক্ষা করা হয়েছে এবং যাদের লাইসেন্স থাকবে তারা তো নিরাপদেই গাড়ি চালাতে পারবেন সেটাও নিশ্চিত করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এর মধ্যে দিয়ে সড়কের একটা নিরাপত্তাও আমরা দেখতে পাই। এবং যদিও পাশাপাশি আদালত এটাও বলেছে যে ফেডারেল আদেশ যদি কারো বিরুদ্ধে থাকে বা বৈধ ওয়ারেন্ট যদি কারো বিরুদ্ধে থাকে তাদের গ্রেপ্তার করা যাবে বা তাদের লাইসেন্সের ব্যাপারে কোনো প্রস্তুত করা যাবে না, সেটাও আদালত পাশাপাশি বলেছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক যেটা বলছিলাম আমাদের লাইভ ফিড আছে। আমি একটু আপডেট দিই এই ব্যাপারটাতে। গতকাল আমি এই বিষয়টা আলোচনা করেছিলাম অলরেডি। জি, যেটা হচ্ছে যে ফেডারেল জাজ এটি দিয়েছে, ট্রাম্প প্রশাসন এটি আপিল করতে যাবে এবং এটা গত মার্চ মাসে অ্যাটর্নি জেনারেল এটি এই মামলাটি করেছিল এবং সেই মামলার রায় দেওয়া হয়েছে। তাতে বিচারক যে কথাটি বলেছে সেটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন কিংবা ফেডারেল প্রশাসন যদি এনফোর্সমেন্ট করতে চায়, ইমিগ্রেশন এনফোর্সমেন্ট, তাতে এই লাইসেন্সের সাথে তার কোনো সম্পর্ক নেই। এটি হচ্ছে মূলত কথাটা। আর এই কারণে এই গ্রিন লাইট ল কার্যকর রাখার ব্যাপারে ফেডারেল সরকার নিউ ইয়র্ক স্টেটকে যে অনুদান দিয়ে থাকে সেখান থেকে প্রায় $75 বিলিয়ন তারা কাটছাট করে দিবে।
তারা এটা হুমকি দিয়েছে ইতিমধ্যেই, এবং আরো কয়েকটি স্টেটকে তারা হুমকি দিয়েছে, যারা অবৈধ অভিবাসীদের, যাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের সুযোগ নেই, তাদেরকে লাইসেন্স দেওয়ার অপরাধে বেশ কয়েকটি স্টেটকে এই সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে। ফেডারেল সরকার তাদের দিবে, এবং ইতিমধ্যেই সবচেয়ে বড় স্টেট যেটি ক্যালিফোর্নিয়া, তারা তাদের এই লাইসেন্সিং বিষয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করছে। নিউ ইয়র্ক ছিল সবচেয়ে উদার, কারণ এখানে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সময় কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস প্রশ্ন করা হতো না। জি। কিন্তু ফ্লোরিডা সবচেয়ে কঠোর, এবং এই বিষয়টি আমার মনে হয় যে এখানেই শেষ না, এটি আদালত অ্যাপিলস কোর্টে যাবে, এবং পরবর্তীতে আই ডোন্ট নো, আপাতত ট্রাম্প প্রশাসন অপেক্ষা করছে অ্যাপিলস কোর্টে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু লাইভ ফিডটা আধা মিনিট দেখে আসি, তারপরে আবার হাসান ভাই আপনার কাছে আসবো। ঢাকার লাইভ ফিডে কি হচ্ছে? ঢাকার মনে হচ্ছে পুরো সবকিছু ব্লক হয়ে গেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে, এবং তারপরে তিনি তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন। দীর্ঘদিন অসুস্থতায় তিনি সেখানে ভর্তি রয়েছেন, সেখানে তাকে দেখতে যাবেন, এবং এরপর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য একটি বিশাল মঞ্চ করা হয়েছে, এবং সেখানে লাখো বিএনপির কর্মী ও সমর্থকরা অপেক্ষা করছেন, সেখানে তাকে সংবর্ধনা দেয়া হবে। আমরা যেটি দেখেছি এর আগে, যখন বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেয়া হয়, সেখানে জনাব তারেক রহমান তিনি বগুড়া অঞ্চল থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। বগুড়া ৬ থেকে তার নির্বাচনে অংশগ্রহণ করার কথা রয়েছে, এবং এছাড়াও ঢাকার ১ বা ২ অথবা ১০ অথবা ৮ সম্ভাব্য বেশ কয়েকটি আসন থেকে তার নির্বাচন করার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন করছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে একটি বিশাল মঞ্চ করা হয়েছে, এবং সেখানে লাখো লাখো বিএনপির কর্মী ও সমর্থকরা অবস্থান করছেন, এবং সারা বাংলাদেশ থেকে তারা ঢাকার পথে এখনও অনেক নেতাকর্মী আসছেন। সিলেটের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটির পৌঁছানোর কথা রয়েছে সকাল ১০টার কিছু পরে, এবং এরপরে সেখানে ঘণ্টাখানেক বিরতির পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা দিয়েছেন, এবং লন্ডন থেকে হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা দিয়েছেন বাংলাদেশ সময় দুপুর ১২টায়, এবং এরপরে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার আসার কথা রয়েছে। তাকে বহনকারী বিমানটি অবতরণের কথা রয়েছে দুপুর বেলা ১০টার কিছু পরে, এবং এরপরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে ১২টার কিছু আগে, এবং এরপরে তিনি তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন, সেখানে তাকে দেখতে যাবেন, এবং এরপরে তিনি আসলে জুলাই ৩৬ এয়ারপোর্টের দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানে তার ট্রেন নামবে প্রথম, মঞ্চ রয়েছে, তারপরে তিনি ঢাকা যাবেন। যাই হোক, আমরা এখন আলোচনা শুরু করি। থ্যাংক ইউ। আমরা এরপরে আবার যাব লাইভে, আবার দেখব সর্বশেষ কি হয়। প্রথমে যাই হাসান ভাই আপনার কাছে, যে আগে প্রথমে একটু জেনে নেই যে ট্রাম্প প্রশাসন গতকালকে আপনি জানেন নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে ইমিগ্রেন্টদের সন্তান, এতদিন ছিল ইমিগ্রেন্টটা টার্গেট ছিল, এখন তাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে নিয়েও তারা বিভিন্ন ধরনের অন্য ধরনের প্ল্যান করছেন, এবং তার যে ইমিগ্রেশন বিষয়ক যে অ্যাডভাইজার হোয়াইট হাউসের স্টিফেন মিলার, তিনি এই বিষয়ে কী ধরনের পরিকল্পনা করছেন, কি বলছেন, কি চিন্তা করছেন, এই বিষয়টি বিস্তারিত রিপোর্ট বেরিয়েছে।
সো আমরা জানতে চাই যে এক্স্যাক্টলি হোয়াট কুড হ্যাপেন। ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। আজকে বড়দিনের রাত, সবাইকেই বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। যেই রিপোর্টটি এসছে এবং যে বক্তব্যটি স্টেফেন মিলার ফক্স নিউজকে দিয়েছেন তা খুব ভেরি সিম্পল। তা হচ্ছে যে শুধু ইমিগ্রেন্টরাই অপরাধী না, ক্রিমিনাল না, তার ছেলেমেয়েরাও ক্রিমিনাল। তিনি এক্সাম্পল হিসেবে সোমালিয়াকে ব্যবহার করেছেন। এই সমস্ত লোক একটা ক্রিমিনাল দেশ থেকে আসে, একটা ব্যর্থ দেশ থেকে আসে। যখন আমেরিকা তারা আসে, তারা ইংরেজি শেখে না, তারা সংস্কৃতি শেখে না, তারা অ্যাসিমিলেট করে না, তারাও ক্রিমিনাল হয়ে থাকে। এর পরিপ্রেক্ষিত হচ্ছে এই যে আপনারা জানেন ট্রাম্প প্রশাসন আমাদের যে বার্থ রাইট সিটিজেনশিপ আছে 14th অ্যামেন্ডমেন্ট অনুসারে, যে আপনি এই দেশে জন্মগ্রহণ করলে আপনি নাগরিকত্ব আপনি দাবি করতে পারেন বা পান, সেটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। সেটাকে ট্রাম্প প্রশাসন বাতিল করতে চায়। এই নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা শুরু হয়েছে। তার পরিপ্রেক্ষিতে যুক্তি হিসেবে তিনি দেখাচ্ছেন যে এরা অর্থাৎ ইমিগ্রেন্টরা সেকেন্ড জেনারেশন যারা, তারাও একই রকম অ্যাসিমিলেট করতে ব্যর্থ হয়, ইংরেজি বলতে পারে না, তারা ব্যর্থ, তারা ক্রিমিনাল। যা কিনা সকল ডেটার, সকল প্রমাণের ঠিক বিপরীত। আমেরিকার সবাই ইমিগ্রেন্ট, এবং এই মুহূর্তে আমেরিকায় জন্মগ্রহণকারী নন ইমিগ্রেন্টদের ছেলেমেয়ের সংখ্যা মোট জনসংখ্যার, আমি আমি দেখে কনফার্ম করে বলছি, আমি 32%, না 11%, 37 মিলিয়ন। এরা হচ্ছে আমাদের জনসংখ্যার 37 মিলিয়ন বা মোট জনসংখ্যার 11%। এদের হাত ধরেই কিন্তু আমেরিকার অর্থনীতি, আমেরিকার সংস্কৃতি, আমেরিকার রাজনীতিও পরিবর্তিত হচ্ছে। প্রমাণ আমাদের নিউ ইয়র্কের জোহরান মামদানি। অ্যাসিমিলেশন, আপনি আপনার ছেলেমেয়ের কথা ভাবুন। এখানে খুব ভালো হতো যদি আজকে ইব্রাহিম চৌধুরী থাকতেন, তিনি সারাক্ষণ আমাদের প্রশাসনকে ডিফেন্ড করেন, তাকে জিজ্ঞেস করতে পারতাম তার ছেলেমেয়েরা কি ক্রিমিনাল কিনা। স্টেফেন মিলারের এই বক্তব্য অনুসারে সবাই আমরা ক্রিমিনাল, তারা ক্রিমিনাল কিনা। ঠিক উল্টো, আমাদের ছেলেমেয়েরা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে। আমাদের ছেলেমেয়েরা প্রতিটি ক্ষেত্রে অনেক বেশি সাকসেসফুল। আমি একটা এক্সাম্পল দিই ইনকামের। গড়পড়তা ফার্স্ট জেনারেশন আমেরিকানদের ইনকাম, গড়পড়তা ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্টদের ইনকাম $32,000, আর সেখানে গড়পড়তা সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্টদের মানে আমাদের ছেলে মেয়েদের ইনকাম হচ্ছে $47,000। আমাদের 32, ওদের 47। আমেরিকার মোট কলেজ এডুকেটেড, ইউনিভার্সিটি এডুকেটেড ছেলেমেয়ের মধ্যে 32% হচ্ছে সেকেন্ড জেনারেশন আমেরিকান। মানে আমাদের এদেশে যত ছেলে মেয়ে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তার 32% হচ্ছে গিয়ে ইমিগ্রেন্ট চিলড্রেন। এবং প্রতিটি উচ্চমানের হাই স্কুলে যদি আপনি ফলাফল দেখেন, সবসময় দেখবেন যে সেকেন্ড জেনারেশন বা মাত্র এসেছে এমন ইমিগ্রেন্টের ছেলেমেয়েরা সবচেয়ে ভালো করছে। তার কারণটা কি? এরা পরিশ্রমী। ইমিগ্রেন্টরা এদেশে আসে নতুন করে জীবন বাঁধবার জন্যে। পরিশ্রম, মেধা এবং সততা তারা বারবার প্রমাণ রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই যে অভিযোগটা নতুন অভিযোগ নয়, কিন্তু এই অভিযোগটা ইমিগ্রেন্টদের বিরুদ্ধে গত 100 বছরে তার চেয়ে বেশি সময় আমরা দেখেছি। ইহুদিদের বিরুদ্ধে দেখেছি আমরা, ইটালিয়ানদের বিরুদ্ধে দেখেছি আমরা, চাইনিজদের বিরুদ্ধে দেখেছি আমরা। এটা কমন একটা অভিযোগ, অথচ এরাই কিন্তু দেশটাকে নির্মাণ করেছে। বলে আমি বলবো আমরাই এই অভিযোগটার গায়ে নেওয়ার কোনো কারণ নেই। তবে আপনি যেটা আমাকে বলছিলেন এবং আমি আপনার সঙ্গে একমত, আমাদের কি করণীয়? আমাদের করণীয় ইনফ্যাক্ট আমরা যা করছি তাই আমরা করব। তা হচ্ছে কি, আমাদের ছেলে মেয়েকে যোগ্যতর করে গড়ে তুলব, শিক্ষিত, কর্মঠ, সৎ এবং এদেশের সংস্কৃতির জন্য যোগ্য। আমি শেষ কথাটা জোর দিয়ে বলি আমি, কারণ অভিযোগটা হচ্ছে যে আমরা অ্যাসিমিলেট করি না, আমরা যুক্ত হয়ে পড়ি না, আমরা আমাদের মতো ছোট ছোট আইল্যান্ডে বাস করি। আমি একটু উল্টো মনে করি। এবং যদি তাই হয়, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হবে আমাদের ছেলে মেয়েকে এনকারেজ করা এদেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে। যদি আগাতে হয়, সফল হতে হয়, আপনাকে কিন্তু এদেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত হতেই হবে। আমি জানি যে
ধর্ম, ট্রেডিশন ইত্যাদি আমাদেরকে আঁকড়ে ধরে। আমি তাকে বাদ দিতে বলছি না। ধর্ম, আমাদের পরিচিত সংস্কৃতি, আমাদের পরিচিত খাদ্যাভ্যাস সবই তো আমরা গ্রহণ করব। পাশাপাশি আমরা যে দেশে বাস করি আমরা সেই দেশের সংস্কৃতিকেও আমরা গ্রহণ করব। অন্যথায় আমরা কিন্তু উইল রিমেন আউটসাইডার্স, আমরা বহিরাগত থেকেই যাব। তার বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে। থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যাই হোক, আমরা আবার বাংলাদেশ প্রসঙ্গে আবার যাব এবং আমরা তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘদিন পরে, তিনি প্রায় 1.5 যুগ পরে তিনি দেশে ফিরছেন। আমি প্রথমে আরিফ আপনার কাছে যাই যে ওকে, সো বিং এ রিপোর্টার, একজন সাংবাদিক হিসেবে আপনি কি জানেন এবং কি জানেন খবর, যে উনি কীভাবে আসছেন, কি হবে দেশে, এই বিষয়টি আগে জানিয়ে আপনাকে, তারপরে আমরা আলোচনায় যাব। ধন্যবাদ এখানে আমাকে কথা বলার সুযোগ দেবার জন্য। আমরা একটু ভিডিওটা একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তাঘাট ব্লক হয়ে আছে, একটু ভিডিওটা দেখি। বড় ছেলে জনাব তারেক রহমানের, যে আপনি কথা বলেন, আমরা ভিডিওটা থাকুক এখানে, আমরা অডিও অন করা আছে ভিডিওর, আপনি বলতে থাকুন। জি, বলতে চাই যে আসলে এই যে মানুষগুলো এখানে দেখা যাচ্ছে, তারা অধিকাংশ কিন্তু স্বপ্রণোদিত হয়ে তাদের নেতাকে দেখার জন্য এসেছে। তারা কিন্তু জানে যে এয়ারপোর্টে নামার পরে যে গাড়ি বহরে তাদের নেতা চলে যাবে, কিন্তু তাদের নেতাকে এক ঝলক জানালা দিয়েও যদি দেখা যায়, সেই প্রত্যাশায় অনেকে কিন্তু সেখানে অবস্থান করছে। ঢাকায় যারা সংবাদকর্মী আছে, যারা এই মুহূর্তে এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় সাংবাদিকতায় কাজ করছে, তাদের সাথে আমি বেশ কিছুক্ষণ আগে কথা বলেছি। কারণ খুব সকাল থেকেই বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এরই মধ্যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে গেছে। কেউ ক্রাইমের দায়িত্বে আছে, কেউ তারেক রহমানকে কভারেজের বিষয়ের দায়িত্বে আছে। তো সবার মধ্যে একটি বিষয় ছিল যে একটা অন্যরকম ক্রেজ। আসলে তারেক রহমানের যে রাজনীতি, এবং আমি নিজেও তারেক রহমান, আমি 2006 সালে যখন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করি, আমি কিছু জায়গায় দেখেছি যে তারেক রহমান ছুটে যেতেন, অর্থাৎ জেলা থেকে জেলা শহরে, এবং তরুণদেরকে রাজনীতির মাঠে যেন তারা পা রাখে। সত্যিকারের যারা মানে জ্ঞানী এবং গুণী এবং যারা স্পিড আছে, তাদের ব্যাপারেও কিন্তু এক ধরনের আগ্রহ দেখাতেন। আপনি নিজেই বিভিন্ন রুট লেভেলে চলে যেতে আমি দেখেছি। তখন আমার সাংবাদিকতা কেবল শুরু। তো তারপরে দীর্ঘদিনের সাংবাদিকতায় 17টা বছর তো সে বাহিরেই থাকলেন, এবং আমি সর্বশেষ তারেক রহমানের যেটা কাভারেজ ছিলাম, যখন উনি পিজি হসপিটাল থেকে যখন তাকে নিয়ে যাওয়া হলো, তো তখন আমি দেখেছি মানুষের ভিড় কেমন ছিল। আমরা সেদিন আমি ছিলাম এবং আমার সাথে আরো দুজন ভিজুয়াল মিডিয়া। তখন তো এখন যেরকম এত ভিজুয়াল মিডিয়া, তখন এত ভিজুয়াল মিডিয়া ছিল না। তা আমরা কয়েকজন সংবাদকর্মী ওখানে দাঁড়ানোর জায়গা পাইনি। যখন তারেক রহমানকে জানা গেল যে সে ফাইনালি লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছেন এবং কবে ফিরবেন তা কিন্তু কেউ জানে না। তো কোথা থেকে যে এত মানুষ তখন এলো, আমরা নিজেরাই অবাক হয়ে গেলাম। তো আমরা তখন দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধাক্কা দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো। এবং যেহেতু শাহবাগে ওই বিশ্ববিদ্যালয় হাসপাতালটি, তো শাহবাগ থেকে শুরু করে আশেপাশে সব জায়গা ফাঁকা করে দেওয়া হলো। তো আমরা দেখেছি তখন সে উদ্বেগ মানুষের মাঝে, যে তাদের নেতা কবে ফিরে আসবে, তাদের নেতা কেনই বা যাচ্ছেন বাহিরে। তখন একটা ভিন্ন ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। তো সেটা কাভারেজ করার সৌভাগ্য হয়েছে, যেটা এই মুহূর্তে মনে হলো যে একটু শেয়ার করি। আর এখন যে সংবাদকর্মীরা ঢাকায় আছে, তারাও এক ধরনের সত্যিকার অর্থে যেটা বলেছে, সব মানুষের ভিতরে খুব এক্সাইটেড তারা। এবং তার যেখানে মানে ফাইনালি তাকে সংবর্ধনা দেওয়া হবে যে 300 ফিট, এবং 300 ফিটের ওখানে যে পরিমাণ মানুষ, মানে কিছু মানুষ আছে যারা যখনই যেভাবে খবর পেয়েছে যে 17 বছর পর তাদের প্রিয় নেতা বাংলাদেশে আসবে এবং প্রথম মানে জনসম্মুখে কথা বলবে, সত্যিকার অর্থে অনেকে ইতিহাসের সাক্ষী হতে চায়। মানে যারা বাই হার্টেড বিএনপি, তারা ফিল করে যে আমি যদি ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে থাকতে পারি, তাহলে আমিও একদিন বলতে পারবো যে তারেক রহমান যখন স্বদেশ প্রত্যাবর্তন করেছিল, প্রথম জনসভায় আমরা ছিলাম। এবং এই জনসভা থেকে তারেক রহমান আসলে তার রাজনৈতিক মাঠে যে এখন যে আগে তারেক রহমান আর এখন তারেক রহমানের মধ্যে যে পার্থক্যটা, জনসম্মুখে কি মেসেজ দিবে, সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই দলীয় নেতাকর্মীরা সব সময় ভিডিও কলে
তারেক রহমানকে দেখেছে, তারেক রহমানের দিক নির্দেশনাকে ফলো করেছে। কিন্তু জনসম্মুখে এই ভাষণটা কেমন হতে পারে, এবং আপনি জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান কিন্তু তারেক রহমান, জি এটাও কিন্তু একটা আলাদা রকমের ক্রেজ আছে। তো সবকিছু মিলিয়ে আমি আপনাকে যে কথাটি বলতে চাই যে এক ধরনের উত্তাপ আছে, এক ধরনের উদ্বিগ্নতাও আছে নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা বাহিনীরাও সত্যিকার অর্থে, আমি কিছু পুলিশ অফিসারের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারাও একটু টেনশনই আছে বলতে পারেন, যে এত মানুষ, সেক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেদিকেও তারা তৎপর রয়েছে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলবো যেন হাসান ফেরদৌসের সাথে। যেন হাসান ফেরদৌস, আপনাকে জানতে চাই, আপনি জানেন যে তারেক রহমান সাহেব যখন বেগম খালেদা জিয়া সর্বশেষ যখন ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী, তখন তারেক রহমান সাহেব আপনার ওনার জ্যেষ্ঠ ছেলে এবং বিএনপির শ্যাডো লিডার হিসাবে আসলে অনেকে মনে করতো যে তারেক রহমান সাহেব, এবং হাওয়া ভবন, তারেক রহমান সাহেব, ওনার ফ্রেন্ড ওবায়দুল্লাহ, সম্ভবত আমি নামটা মনে ওবায়দুল্লাহ মামুন, ঠিক আছে, মামুন। ওবায়দুল্লাহ মামুন, হ্যাঁ, ওনাদের নিয়ে অনেক ধরনের কথা ছিল। কিন্তু ওনার মায়ের ব্যাপারে আপনি একটা জিনিস দেখবেন যে ওনার মা ওনার বাপকে অলমোস্ট ক্রস দ্য লাইন একটা রেসপেক্টের জায়গা আছে। সো এখন ওনার আম্মা অসুস্থ, উনি আসছেন, উনি দেশের দলের হাল ধরবেন এবং মনে করা হচ্ছে যে হি উইল বি দি নেক্সট হেড অফ দি গভর্নমেন্ট। এটা একটা মিথ এরকম ক্রিয়েট হয়েছে সারা দেশের মধ্যে। সো আগের তারেক রহমান, বর্তমান তারেক রহমান, তার আগমন, তার যে আপনার ইমেজ, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি কেমন হতে পারে বলে আপনার মনে হয়? আরিফের এই অতি উচ্ছ্বসিত বিবরণের পরে আমার মন্তব্য খুব একটা ভালো লাগবে না। না, ঠিক আছে, আপনি আমি আমার করুন। হ্যাঁ, তা হচ্ছে এই যে বাট আমরা ভিডিওটা দেখি, আপনি কথা বলেন, বাট আমরা ভিডিওটা দেখি স্ক্রিনের মধ্যে। উদ্বেগ আছে, প্রত্যাশাও আছে। জি, উদ্বেগটা হচ্ছে এই যে আমরা তো জানি এই তারেক রহমান কে, হাওয়া ভবন কি, খাম্বা কোম্পানি কি, আশা প্রকাশ করছেন। ওইটার এক অডিও বন্ধ নম্বর- করেন। জি জি, আপনি বলুন ভাই। বাংলাদেশ যে পরপর 3বার 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে, তার কৃতিত্ব তো তারেক রহমানকে দিতেই হবে। ফলে এটা ভুলে গেলে চলবে না যে কে তারেক রহমান, বা কে কোন বিএনপি সরকারই বা কেমন ছিল, ইতিহাসটা আমাদের ভুললে চলবে না। কারণ বর্তমানকে বুঝতে হলে আমাদেরকে পেছনে ফিরে তাকাতেই হবে। তবে সময় তো বদলেছে, 17 বছর কম সময় নয়। এই 17 বছরে আমি বিশ্বাস করতে চাই তারেক রহমান অনেক ম্যাচিওর হয়েছেন। তার কথাবার্তায় আমরা সেই ম্যাচিউরিটির লক্ষণ দেখতে পাচ্ছি। আমরা কিন্তু সবই দেখি আমরা ভিডিওর মাধ্যমে, কৃত্রিম তৈরি একটা করা ম্যানুস্ক্রিপ্ট সামনে রেখে তিনি পড়ছেন, এর বাইরে কিছু নয়। ফলে তিনি কেমন নেতা তার কোন প্রমাণ আমরা এখনো পাইনি। কিন্তু কি প্রমাণটা পেয়েছি, আমি এর টিভির সামনে আপনাকে বলেছি, আমি তারেক রহমান একজন ব্যর্থ পুত্র সন্তান বলেছি। আমি তার মা অসুস্থ, তিনি ঘরে বসে আছেন তার নিরাপত্তার জন্যে। আমি বলেছি যে আপনি বা আমি হলে কি করতাম, ছুটে যেতাম মাকে শেষবার দেখবার জন্যে। আমি আরো কি বলেছি, বিপদকে মুখোমুখি নেতা কাকে বলে, সেই লোক যে বিপদকে ভয় করে না, বিপদকে যে ফেস করে, যেমন তার মা করেছেন। তার মা সে কারণে আজকে বাংলাদেশ একজন অবিসংবাদিত নেতা হয়ে উঠেছেন, সব দলের, সব মতের, সব মানুষের নেতা হয়ে উঠেছেন। তারেক কি হতে পারবেন? আমি বিশ্বাস করতে চাই তারেকের সে গুণ এতদিনে অর্জন হয়েছে। এটা উদ্বেগ। এখন আমার প্রত্যাশা বলি, আমি ক্লিয়ারলি বিএনপি এটাকে একটা শোডাউন হিসেবে অতি কি বলবো সূক্ষ্মতার সাথে তারা এই প্ল্যানটা করেছে। 10 ট্রেন লোক তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসছে, লঞ্চে বোঝাই করে নিয়ে এসছে। আরিফ সাহেব বললেন এরা সব শতপ্রণোদিত হয়ে, আমার মনে হয় না। এটা নানাভাবেই তারা এসছেন। অনেকেই উৎসাহ শতপ্রণোদিত হয়ে যাবেন, আগ্রহ। তারেক রহমান ফিরছেন, বড় একটা ঘটনা, কোনো সন্দেহ নেই। কিন্তু এর পেছনে দলীয় উৎসাহ কম কাজ করে, দলীয় নেটওয়ার্কিংও কম কাজ করেনি, কোনো সন্দেহ নেই। তিনি যে ফিরে আসছেন, এটা আমার জন্য এই কারণে আশ্বস্তির কারণ, তা হচ্ছে এই যে নির্বাচনটা আমার চোখে এর ফলে প্রায় সুনিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে। আপনারা জানেন যে নির্বাচন তারিখ হয়ে গেছে, তফসিল ঘোষণা করা হয়ে গেছে, তারপরেও তৎপরতার অভাব নেই নির্বাচন ঠেকানোর। নানা মহল থেকে নির্বাচনকে ঠেকানোর চেষ্টা চলছে, ইনক্লুডিং আমরা এখন জানতে পারছি যে এই সরকারের ভেতরে একাংশ চায় না নির্বাচনটা হোক, এরকম অভিযোগ আমরা শুনতে পেয়েছি। ইনফ্যাক্ট নাম ধরেই বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, সাদা চুলের এক
উপদেষ্টার নাম কথা বলা হয়েছে যিনি এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অভিযোগ আছে, সত্যি মিথ্যা আমরা জানি না। তাই যদি হয় সেক্ষেত্রে এই যে 10 লক্ষ লোক 15 লক্ষ লোক আজকে ঢাকা শহরে জড়ো হয়েছে, এরা হবে সেই প্রহরী যারা নির্বাচন বানচালের সকল চেষ্টাকে বাধা দেবে। ইটস এ ভেরি গুড নিউজ আমি বলবো বাংলাদেশের গণতন্ত্রের যাত্রার জন্য। এটা একটা ফেজ। সেকেন্ড ফেজ হচ্ছে যে নির্বাচন পরবর্তী সরকার গঠন। যে জিনিসটা আমার ভালো লেগেছে হচ্ছে যে তারেক রহমানই বারবার বলেছেন তিনি একটি জাতীয় সরকার দেখতে চান। আমি একা বিএনপি দেশ চালাবো না, সবাইকে নিয়ে দেশ চালাবো, এমনকি যারা আমাকে ভোট দেয় না তাদেরকে নিয়েও দেশ চালাবো। এই যে স্পিরিটটা ক্লিয়ারলি তারেক রহমান এটা তিনি শিখেছেন গত 16-17 বছর ধরে। তিনি বুঝতে পেরেছেন যে দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে সবাইকে সঙ্গে নিতে হবে, এবং সেই কাজটা আমার বিশ্বাস তিনি করতে পারবেন। তবে এটাও যোগ করি আমি, তার দল কিন্তু বিভক্ত। যে দলের নেতা 10,000 মাইল দূরে বসে লং ডিস্টেন্সে ভিডিওতে নির্দেশ দেয় তার খুঁটি কত শক্ত তা নিয়ে সন্দেহ আছে। যেমন ধরা যাক তিনি লন্ডনে বসে ঠিক করে দিচ্ছেন কে নির্বাচন করবে কি নির্বাচন করবে না। এই সিদ্ধান্তগুলি রেগুলার প্রসেস অনুসরণ করা হয়নি। নির্বাচন প্রার্থী নির্ধারণের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এটা একটা ব্যাপার। সবচেয়ে বড় ভয় আমার ধারণা আপনারা হয়তো একই ভয় পাচ্ছেন, হচ্ছে যে পরিবার ভিত্তিক রাজনীতির প্রত্যাবর্তন। তারেক রহমান কে? রাজনীতি নন, তিনি একজন রাজনীতিকের পুত্র মাত্র। রাজনীতি হয়ে উঠছেন বটে, এবং লক্ষ্য করবেন যে বিএনপি খুব পরিকল্পনা মাফিক তারেক রহমানকে, তারেক রহমানের স্ত্রীকে, তারেক রহমান কন্যাকে এখন দেখতে পাচ্ছি রাজনীতি মঞ্চে নিয়ে আসছেন। যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছি আমরা, এই আন্দোলন যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে, আমরা দেখতে পাচ্ছি সেই পরিবারতন্ত্রকেই রিজার্ভ করা হচ্ছে। এটা আমার চোখে বড় ভয়ের কথা। ফলে আমি যেটা বললাম, একদিকে আশা, একদিকে অন্যদিকে উদ্বেগ আমার বিরুদ্ধে কাজ করছে। ওভারঅল হচ্ছে এই যে আমি মনে করি এর ফলে নির্বাচনের যে নির্বাচনের চাকা, সেই চাকা সচল হলো, তাকে আর সহজে আটকানো যাবে না। আমি এখানে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এনিথিং এলস আরিফ এড করতে চান আপনি? আমরা শেষ করবো অনুষ্ঠান। জি, আমি একটি কথা বলবো যে যে বিশ্লেষণ হাসান ভাই করেছেন তা দ্বিমত হওয়ার মতো কোনো কিছু নেই, কারণ অতীতের যে কর্মকাণ্ডগুলো রয়েছে এগুলো আসলে প্রকাশিত, অপ্রকাশিত কিছুই নেই। আপনাকে ধন্যবাদ। তো আসলে রাজনীতির মাঠে এখন তারেক রহমানের যে আমরা যেটুকু দেখেছি যে আপনি যেগুলো বলেছেন আমি এগুলোর সাথে দ্বিমত পোষণ করছি না, এবং আপনার ব্যাখ্যাও অনেক চমৎকার। এতটুকু বলার ছিল। থ্যাংক ইউ। হাসান ভাই, আপনাকে আরেকটা প্রশ্ন করি যে তারেক রহমান সাহেব উনি তো দেশে ফিরবেন, সো আপনি জানেন যে দেশে দুটো শিবিরে এখন কাজ করছে ইলেকশনের জন্য। একদিকে ওনার দল জোট করেছে আজকে দেখলাম জমিয়ত উলামা ইসলামের সাথে, এবং ওনারা বলছে শরীয়ত বিরোধী আমরা কোনো, একদম প্রকাশ্যে বলেছে শরীয়ত বিরোধী, কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা প্রণয়ন করব না। অন্যদিকে আছে তাদের প্রতিদ্বন্দ্বী জামাত। সো এই যে দুই দলের মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, দুই গ্রুপ, জামাতও বোধহয় একটা জোট করেছে, এরাও একটা জোট করেছেন, এই নির্বাচনটি কেমন হতে পারে বলে আপনার কাছে মনে হয়? এই মুহূর্তে যেসব বক্তব্য আসছে সবই রাজনৈতিক বক্তব্য। কেমন? তার ইমিডিয়েট যে টার্গেট অডিয়েন্স, তাকে খুশি করবার জন্য, তাকে দলে টানবার জন্য, এটি শেষ বক্তব্য নয়, এটা আলটিমেট বক্তব্য নয়। এবং এই বক্তব্য আলটিমেটলি ঠিক হবে, নির্ধারণ করবে কিন্তু বিএনপির হাইকমান্ড তারেক রহমানের নেতৃত্বে। জামায়াত উলামায় কি বললো বা জামাত কি বললো, আমি এটা নিয়ে খুব একটু উদ্বিগ্ন নই। সবাই এটা বলে জকিং পজিশন, যার অবস্থানকে শক্ত করবার জন্য আগাম অবস্থান তারা গ্রহণ করছে, এবং তারা বলে যে এই আমরা চাই। ভালো কথা চান আপনারা, কিন্তু এটা টিকবে যে তা ভাবার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি, আমি মনে করি যে বিএনপি এই মুহূর্তে একটি প্রগতিশীল রাজনৈতিক মতাদর্শ অনুসরণের চেষ্টা করছে। দেখবেন, লক্ষ্য করে দেখবেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই মুহূর্তে 71-এর মূল্যবোধকে সবচেয়ে বেশি কারা প্রমোট করছে, কারা এই মুহূর্তে 71-এর সবচেয়ে বড় ধ্বজাধারী? ক্লিয়ারলি বিএনপি। এবং বিএনপি ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধেও কথা বলেছে। ফখরুল সাহেব নিজে বলেছেন ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে। ফলে এই মুহূর্তের এই বক্তব্য, পাল্টা বক্তব্য, পিওরলি পলিটিক্স। এটা নিয়ে আমি মোটে উদ্বিগ্ন নই, এবং আমি খুব একটা ভীতও নই এটা নিয়ে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের পলিটিক্সে এখন পর্যন্ত আমরা একটা ব্যাপার যেটা খুব চোখে পড়ার মতো, যে হ্যাঁ পলিটিক্সে
বিতর্ক আছে, আপনার একে অন্যকে আক্রমণ আছে, পলিটিক্যাল অ্যাটাক, কিন্তু কোনো সাংঘর্ষিক কোনো বিষয় গত এক বছরে তেমন আমাদের চোখে পড়ে নাই। মানে পলিটিক্যাল, যেটা আগে বাংলাদেশে পলিটিক্যাল যে ভায়োলেন্স, এইটা আমার কাছে মনে হচ্ছে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ হিসেবে আপনি দেখেন কিনা এটাকে? অ্যাবসলিউটলি, এই প্রোগ্রামে আমরা একাধিকবার বলেছি, এই যে জুলাই বিপ্লব তো একা কোনো দল করেনি, সবাই মিলিয়ে করেছে আমরা জানি। জুলাই বিপ্লব পরবর্তী যে প্রক্রিয়া দেখেছি আমরা, গণতান্ত্রিক প্রক্রিয়া, জুলাই সনদ মনে করা যায়, জুলাই চার্টার, আমরা কি দেখলাম? পার্লামেন্ট ভবনের বাইরে দাঁড়িয়ে প্রধান দলগুলি হাস্যোজ্জ্বল মুখে একে অপরের সঙ্গে কোলাকুলি করে এই জুলাই চার্টার অনুমোদন করছেন। তার মানে একটা বেসিক এগ্রিমেন্ট তাদের মধ্যে আছে, সেটা কি? যে দেশটাকে আমরা এগিয়ে নেব, দেশটাকে আমরা একসাথে গড়বো, এই বেসিক এগ্রিমেন্টটা আছে। কিন্তু মাথায় রাখতে হবে যে একটি ক্ষুদ্র গোষ্ঠী কিন্তু সবসময় তৎপর থাকে এটাকে বাধা দেওয়ার জন্য। যে ঘটনা ঘটলো হাদিকে নিয়ে, এই 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 ঘটনার সঙ্গে আমি বিশ্বাস করি কোনো মূলধারা রাজনীতি যুক্ত নয়, এর সঙ্গে এনসিপি যুক্ত নয়, এর সঙ্গে বিএনপি যুক্ত নয়, জামাত যুক্ত নয়, আমাদের প্রধান দলগুলি। কারা করছে এটা? তারা যারা নির্বাচনকে ব্যাহত করতে চায়। ক্লিয়ারলি কারা চায়? আপনাকে সরাসরি প্রশ্ন করি আমি, কে চায় নির্বাচন হোক না? আমার বিবেচনায় একটি মাত্র দল চায় নির্বাচন হোক না, তা হচ্ছে আওয়ামী লীগ। কারণটা কি? ভেরি সিম্পল, যদি আগামীকাল নির্বাচন হয়ে যায় এবং নতুন সরকার গঠিত হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ কোন যুক্তিতে, কোন ভিত্তিতে, কোন আর্গুমেন্ট দিয়ে তারা ক্যাম্পেইন করবে? তাদের মূল বক্তব্য এই মুহূর্তে ইউনূস সরকার অবৈধ, ফলে এর বিরুদ্ধে ক্যাম্পেইন করাটা জায়েজ। যে মুহূর্তে বিএনপি হোক, জামাত হোক বা এনসিপি হোক ক্ষমতায় আসবে লোকের ম্যান্ডেট নিয়ে, কোন যুক্তিতে আপনি 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 তাকে অবৈধ বলবেন? বলতে পারবেন না তো। ফলে তাদের সকল চেষ্টা হচ্ছে এই নির্বাচন যেভাবেই হোক ঠেকানো। আমার বিশ্বাস এই যে 10 লক্ষ লোক, 12 লক্ষ লোক, 15 লক্ষ লোক রাস্তায় নেমেছে, এই জনস্রোতকে ঠেকানোর ক্ষমতা আওয়ামী লীগের নেই বা ওই ক্ষুদ্র উগ্রপন্থী গোষ্ঠীর নেই যারা নির্বাচনকে ব্যাহত করতে চায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকেই আবার বড়দিনের শুভেচ্ছা। কালকে বড়দিন, খ্রিস্টান সম্প্রদায়ের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি আমরা, এবং অভিনন্দন সবাইকে তাদের এই শুভ উৎসব, বছরের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে আমাদের সকলের শুভেচ্ছা তাদের সবার প্রতি। দর্শক, আজকে এ পর্যন্তই। আমরা আবার লাইভে যাব, যে লাইভে আপনারা দেখতে পাবেন যে তারেক রহমান সাহেব দেশে ফিরছেন, যে ওখানে বাংলাদেশে কি হচ্ছে। ফেসবুক লাইভ থাকবে, আপনারা ফেসবুকে দেখতে পাবেন টাইম টেলিভিশনের। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, কাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।